কেমন আছো আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো, সাবধানে আছো এবং বাড়িতে আছো। কেমন চলছে তোমাদের পড়াশোনা? এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের বেঁচে থাকতে হয়, সব কাজ করে যেতে হয়। আমি আশা করি তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাচ্ছ আর নিয়মিত অনলাইনের ক্লাসগুলো ফলো করছো। আজকে আমি নবম শ্রেণীর বায়োলজির অধ্যায় ৩ কোষ বিভাজন অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু শেষ করেছিলাম। কোষ বিভাজন কোষ বিভাজন মানে একটি কোষ থেকে ধীরে ধীরে একাধিক কোষে কীভাবে পরিণত হয় সেটি তো কোষ বিভাজন। এই কোষ বিভাজন কেন করে, জীব কেন করে এই কোষ বিভাজন? আমরা জানি জীবের বৈশিষ্ট্য যে জীব বৃদ্ধি পায়, ছোট থেকে বড় হয়। এই বৃদ্ধিটা কিভাবে হবে? এই কোষ বিভাজনের মাধ্যমেই দৃশ্যমান হয় জীবের বৃদ্ধি। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। এখানে একটু খেয়াল করো, প্রজননের কথা বলেছে। আমরা জানি পুং দেহে পুং গ্যামেট এবং স্ত্রী দেহে স্ত্রী গ্যামেট তৈরি হয় এবং একসময় নিষেকের মাধ্যমে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে তৈরি করে জাইগোট, এবং জাইগোট থেকেই আবার কোষ বিভাজনের মাধ্যমে সূচনা হয় একটি নতুন জীবনের। অর্থাৎ জীব বংশবৃদ্ধির জন্যও কিন্তু কোষ বিভাজনের সহায়তা নেয়। এই কোষ বিভাজন জীবে 3 ধরনের হয়ে থাকে: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। অ্যামাইটোসিস হয় কাদের? অ্যামাইটোসিস হয় হচ্ছে অনুন্নত জীবদেহে এককোষী জীবে, যাদের সরলভাবে একটি কোষ থেকে খুব সহজেই দুটি কোষে পরিণত হয়। নিউক্লিয়াসটি ভেঙে যায়, দুটো অংশে পরিণত হয়, তারপর নিউক্লিয়াসের বাইরের যে সাইটোপ্লাজম সেটিও দুভাগে বিভক্ত হয়ে সরলভাবে একটি থেকে দুটি কোষে পরিণত হয়। এটি হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কি? এটি প্রকৃত এবং সুকেন্দ্রিক কোষে এই প্রক্রিয়াটি ঘটে। এখানে সুকেন্দ্রিক কোষ ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হবে। মাইটোসিসের নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসের অবস্থিত প্রতিটি ক্রোমোসোমও একবার করেই বিভাজিত হয়। সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবারই। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা তথা ডিএনএর পরিমাণ সমান থাকে। এই মাইটোসিস কোষ বিভাজন হয় দেহকোষে। এই যে দেহের বৃদ্ধি ঘটে, জীবের দৃশ্যমান বৃদ্ধি, এটি মাইটোসিস কোষ বিভাজনের দ্বারাই ঘটে। এরপরে মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে সংঘটিত হয়। মিয়োসিস অনেকটা মাইটোসিসের মতো হলেও কিছু বেসিক পার্থক্য আছে। আমি বলেছিলাম মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে একবার, সাইটোপ্লাজমের বিভাজনও ঘটছে একবার, ক্রোমোসোমের বিভাজন ঘটছে একবার। কিন্তু মিয়োসিসে নিউক্লিয়াসের দুবার বিভাজন ঘটে, কিন্তু ক্রোমোসোমের দুবার বিভাজন ঘটে না, একবার বিভাজন ঘটে। এর মাধ্যমেই এখানে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি করে এবং মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক ক্রোমোসোম সংখ্যা চলে আসে অপত্য কোষে। আমরা প্রতিটি কোষ বিভাজনের বিভিন্ন ধাপের বর্ণনা বিস্তারিতভাবে দেখব ভিডিওর মাধ্যমে। তার আগে শুরু করার আগে আমি কিছু
বেসিক টার্ম নিয়ে একটু তোমাদের কাছে আলোচনা করতে চাই। স্লাইডে কি দেখা যাচ্ছে? ক্রোমোসোম। এখন আমার প্রশ্ন, এখানে কয়টি ক্রোমোসোম আছে? এক জোড়া ক্রোমোসোম আছে এখানে। কয় জোড়া? এক জোড়া। এটি একটি, এটি একটি, একই রকম। এই ক্রোমোসোমগুলোকে বলা হয় এরকম এক জোড়া ক্রোমোসোম। একটি ক্রোমোসোম আসে পিতার কাছ থেকে, একটি ক্রোমোসোম আসে মায়ের কাছ থেকে। এই দুটো ক্রোমোসোমকে বা এক জোড়া ক্রোমোসোমে জিনের বিন্যাসও অলমোস্ট এক। এই ক্রোমোসোমগুলো যেগুলো হুবহু একই রকম, দেখতে কিছুটা ভিন্ন হলেও জিনগতভাবে অবস্থান একই রকম থাকে, সেই ক্রোমোসোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। কিন্তু এখানে হোমোলোগাস ক্রোমোসোমের এখানে দুই ভাগে বিভক্ত কেন হয়েছে? এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের। এখানে ক্রোমোসোমের এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার এই পাশেকে বলা হয় ক্রোমোসোমের বাহু। এই বাহু কিন্তু প্রথমে একটি ছিল, পরে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে একটি বাহু থেকে দুটি বাহু পরিণত হয়। এখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন ঘটেছে, অর্থাৎ ডিএনএ অনুলিপন ঘটেছে। তখন এই বাহুগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন এদেরকে বলা হয় ক্রোমাটিড। এবং এটি একই রকম দুটি বাহু, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এরাও পরস্পর সিস্টার। কিন্তু যদি এই ক্রোমোসোমের একটি ক্রোমাটিড নাও, এই ক্রোমোসোমের একটি ক্রোমাটিড নাও, তখন এরা হয়ে যাবে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা বুঝলাম হোমোলোগাস ক্রোমোসোমের মানে এক জোড়া ক্রোমোসোম, একটি আসে পিতা থেকে, একটি আসে মাতা থেকে। এবং সেন্ট্রোমিয়ারের দুই প্রান্তের বলা হয় ক্রোমোসোমের বাহু। এবং এই বাহুগুলো যখন দুভাগে বিভক্ত হয় ডিএনএ রেপ্লিকেশনের দ্বারা, তখন এগুলো আলাদা আলাদা ক্রোমাটিড বলা হয়। একটি ক্রোমোসোমের দুটি বাহুকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ভিন্ন ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। যেটা আমি একটু আগে বলেছি, এটি হচ্ছে একটি ক্রোমোসোম, সেন্ট্রোমিয়ার। পরবর্তী দশায় দেখো ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ক্রোমাটিডে পরিণত হয়েছে। এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা মিওসিসের জন্য ইম্পর্টেন্ট বা মিওসিসের সাথে রিলেটেড। দেখো এখানে বলেছিলাম এটা কি ক্রোমোসোম? হোমোলোগাস ক্রোমোসোম। দেখো জিনের অবস্থান ABC 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 ABC, একটি পিতা থেকে একটি মাতা থেকে। মিওসিসে এক সময় এই হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে কি ঘটে? ক্রসিং ওভার। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার মানে এই ক্রোমোসোমের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরস্পর মিলিত হয়। মিলিত হয়ে দেখো নতুন ক্রোমোসোম গঠন করে। একই চিত্র এখানে। এই নতুন ক্রোমোসোম আবার যখন কোষ বিভাজনের জন্য দুটি নিউক্লিয়াসের সাথে সাথে আলাদা হয়ে যাবে, তখন এরকম হয়ে যায় এবং ভিন্ন ভিন্ন কোষে ভিন্ন ভিন্ন ক্রোমোসোম যাবে। এটা মিওসিস কোষ বিভাজনের সময় হয়। তাহলে কি জানলাম? হোমোলোগাস ক্রোমোসোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার, অর্থাৎ ক্রোমোসোমের অংশ বিচ্ছিন্নকরণের করে আবার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোসোমের অংশের আদান প্রদান ঘটে। এর ফলে কি ঘটছে? জিনেরও আদান প্রদান ঘটবে। মা এবং বাবার জিন একত্রে মিশে নতুন ধরনের জিন সম্বলিত ক্রোমোসোম গঠন করবে। এটি মিওসিস কোষ বিভাজনে হয়ে থাকে। এটা আমরা যখন মিওসিসের গুরুত্ব পড়ব, তখন আমরা আরেকটু ডিটেলস জানব। এখন আমরা চলে যাব মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ। তার আগে বলে নেই
ছাত্রীরা, মাইটোসিস পর্যায়ের সমূহে কয়টি ধাপ থাকে? পর্যায়ক্রমিকভাবে 5টি। পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে আমরা প্রোফেজ দশাটা দেখব। আচ্ছা, প্রোফেজের আগে একটু অ্যামাইটোসিসের একটা ভিডিও ছিল, একটু দেখে নাও। সরল কোষ বিভাজন, নিউক্লিয়াস লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়ে গেল, সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি সিম্পল কোষ। এখন আমরা চলে যাব প্রোফেজে। নিউক্লিয়াসটা আকারে বড় হয়েছে। পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। দুভাগে দেখো বিভক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রোফেজ দশায় আমরা কি জানলাম? নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পায়। প্রথমে নিউক্লিয়াসে ক্রোমোজোমগুলো সুতোর মতো প্যাঁচানো থাকে। পানি হ্রাস পেয়ে পেয়ে ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়, যেটা আমরা একটু আগে দেখেছি হোমোলোগাস ক্রোমোজোমের কীভাবে সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। পরবর্তী দশা প্রোমেটাফেজ। প্রোটিনের সমন্বয়ে দুটি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। দেখো, এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। এই যে তন্তু ন্যায় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, বা এটাকে বলা হয় স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। এই মাঝখানে যে অঞ্চলটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলে। এই জিনিসগুলো তৈরি হয় মাইক্রোটিবিউল দিয়ে। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এই হচ্ছে সাদা সাদা যে ক্রোমোজোম, মাঝখানের গোল গোলগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার। তোমরা দেখো সেন্ট্রোমিয়ার দ্বারা এই তন্তুর সাথে যুক্ত হয়েছে। এই যে সেন্ট্রোমিয়ারটা যুক্ত, সেন্ট্রোমিয়ার যুক্ত। লুপ্তপ্রায় নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তুও বলে। এই স্পিন্ডল তন্তুকে ক্রোমোজোমাল তন্তুও বলা, যেহেতু ক্রোমোজোমের সাথে সংযুক্ত। ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। আস্তে আস্তে এই মাঝখানের দিকে বিন্যস্ত হবে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকবে। লুপ্তপ্রায় নিউক্লিয়াস। তাহলে আমরা প্রোমেটাফেজ জানলাম।
এবারে আমরা তৃতীয় ধাপ মেটাফেজ। দেখো আমি বলেছিলাম এর আগের পর্যায়ে যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে। দেখো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়েছে। যে স্পিন্ডেল তন্তু বা সবগুলোকে স্পিন্ডেল তন্তু বলা হয়। যেই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। মাঝখানের জায়গাটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তারপরে সাদা সাদা এগুলো হচ্ছে ক্রোমোজোম, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে মেটাফেজ দশায় কি বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে ক্রোমোজোমগুলো। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহুগুলো মেরুমুখী হয়ে অবস্থান করছে। দেখো সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে আছে এবং বাহুগুলো অর্থাৎ ক্রোমাটিডগুলো যেইগুলো বিভক্ত হয়েছে সিস্টার ক্রোমাটিডগুলো মেরুর দিকে, এইটি একটি মেরু, এটি একটি মেরু, মেরুর দিকে মুখ করে আছে। দেখো মেরুর দিকে মেরুমুখী হয়ে আছে, মনে হচ্ছে যেন মেরুর দিকে যেতে চাচ্ছে সিস্টার ক্রোমাটিডগুলো। এই পর্যায়ে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। প্রতিটি ক্রোমোসোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায়। এই যে সিস্টার ক্রোমাটিডগুলো বিভক্ত হয়েছিল তাদের সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে এখন আকর্ষণ কমে যাবে, কমে তারা অর্ধেক সংখ্যক এই মেরুর দিকে যাবে, অর্ধেক সংখ্যক এই মেরু পরবর্তী ধাপে যাবে। আকর্ষণ কমে যেমন বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, কারণ এখানে সেন্ট্রোমিয়ারটা এখনও বিভাজিত হয়নি, ক্রোমোসোমের বাহু বিভাজিত হয়েছে। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, যেটা আগের পর্যায়ে বিলুপ্তি শুরু হয়েছিল। এখানে কোনো নিউক্লিয়াস দেখা যাচ্ছে না। তাহলে মেটাফেজ ধাপে আমরা কি দেখলাম? সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণ। এখন আমরা যাব হচ্ছে অ্যানাফেজ ধাপে। চতুর্থ ধাপে যাচ্ছে। সরি।